জীবন। তো চলো দেখি কি বলছে। খেলাধুলা করতে কার না ভালো লাগে, তাই না? আমরা সবাই খেলাধুলা করতে পছন্দ করি। তবে আমরা সবাই কি একই খেলা পছন্দ করি? নিশ্চয়ই না। অনেক ধরনের খেলা আমাদের দেশে প্রচলিত আছে। তার মধ্যে কোনোটা সরাসরি আমাদের শরীরের বৃদ্ধি ঘটায়, আবার কোনোটা মানসিক বিকাশের সাথে সম্পর্কিত। তবে সব ধরনের খেলাধুলা ও শরীরচর্চাই শরীর ও মনের উপর প্রভাব ফেলে। এই অধ্যায়ের বিভিন্ন মজার মজার কাজের মধ্যে দিয়ে আমরা নিজেদের জীবনে খেলাধুলা ও শরীরচর্চার প্রয়োজনীয়তা এবং এর প্রভাব সম্পর্কে জানব। খেলাধুলা ও শরীরচর্চা করতে গিয়ে আঘাত ও দুর্ঘটনা ঘটলে কিভাবে নিজের যত্ন নেব সে সম্পর্কেও ধারণা লাভ করব। সবশেষে এসব জ্ঞান ও অভিজ্ঞতার কাজে লাগিয়ে নিজের খেলাধুলা ও শরীরচর্চার জন্য পরিকল্পনা তৈরি করব এবং তা চর্চা করব। খেলার অধ্যায় খেলা দিয়েই শুরু হোক। আমরা সবাই মিলে খেলায় অংশগ্রহণ করেছি। খেলায় অংশগ্রহণ করার পরে আমরা শ্রেণীতে আমাদের অনুভূতি ও অভিজ্ঞতা শেয়ার করেছি। এবার দলে বসে আমরা ইনডোর এবং আউটডোরের যে খেলাগুলো খেলি এবং খেলতে দেখি তা নিয়ে আলোচনা করি। ইনডোর খেলা হলো যেগুলো আমরা বদ্ধ জায়গায় বা ঘরের ভিতরে খেলি, যেমন লুডো, ক্যারাম, দাবা ইত্যাদি। আউটডোর খেলা হলো যেগুলো আমরা ঘরের বাইরে বা খোলা জায়গায় বা মাঠে খেলি, যেমন দৌড়, লাফ, কাবাডি, ফুটবল, ক্রিকেট ইত্যাদি। এসব খেলা থেকে যেগুলো আমি খেলি সেগুলো নিচের ছকে লিখি। এই খেলাগুলো আমার জীবনে কি কি প্রভাব ফেলে তা খুঁজে বের করি। তো এখন আমরা এই ছকটা ফিল আপ করবো। চলো এর আনসারটুকু দেখে নিই। আমার খেলা, খেলার নাম ক্রিকেট। ধরন ইনডোর নাকি আউটডোর? তো ক্রিকেট হচ্ছে আউটডোর, ঠিক আছে। কোথায় প্রভাব ফেলে? তো ক্রিকেট খেলা সাধারণত শরীর এবং মন দুইটাই প্রভাব ফেলে। কিভাবে প্রভাব ফেলে? শরীর এবং মনের উপর ইতিবাচক প্রভাব ফেলে, যেমন শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, শরীর চর্চা, দক্ষতা, সঠিক সিদ্ধান্ত, সহযোগিতা এবং বন্ধুত্বপূর্ণ মনোভাব গড়ে ওঠে, ঠিক আছে। তো ফুটবল সেম, আউটডোর, শরীর এবং মনের উপর প্রভাব ফেলে, সেম গুলাই হবে, ঠিক আছে। কাবাডির ক্ষেত্রেও সেম, ডজ বলের ক্ষেত্রেও সেম, টেনিস, মোরগ লড়াই সেম, ব্যাডমিন্টন, লুডো, ক্যারাম, দাবা এগুলা কিন্তু মন ভালো রাখার জন্য খেলি। মনের উপর ইতিবাচক প্রভাব ফেলে, যেমন শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, দক্ষতা, সঠিক সিদ্ধান্ত, সহযোগিতা এবং বন্ধুত্বপূর্ণ মনোভাব গড়ে ওঠে, ঠিক আছে। সবগুলোর ক্ষেত্রে সেম। আর এই অংশগুলো কিন্তু কাটা যাবে, ঠিক আছে, এগুলো কিন্তু কাটা। তো চলো এখন আমরা পরবর্তী অংশে চলে যাই। তারপর দেখি কি বলছে। কিছু প্রচলিত ইনডোর ও আউটডোর খেলা, যেমন বৌসি, ঠিক আছে, এগুলো তোমরা অবশ্যই পরে নেবা। এগুলো পরে আমি তোমাদের সময়টা নষ্ট করছি না। গোল্লাছুট, ঠিক আছে, এগুলো তোমরা পরে নিবা। তারপর আছে দাঁড়িয়া বান্ধা, এগুলো কিন্তু আউটডোর খেলা। তারপর কিছু ইনডোর খেলা আছে যেমন দাবা, এগুলো তোমরা অবশ্যই পরে এর নিয়মগুলো বুঝে নিবা। ব্যাডমিন্টন, ঠিক আছে। তারপর এখানে দেখো কি লিখছে, মন ও শরীরের চাপ কমানো ও আরাম অনুভব করার জন্য কিছু ব্যায়াম। এখানে কিছু ব্যায়াম রয়েছে, এগুলো তোমরা অবশ্যই জেনে নিবা, যেমন অ্যাবডোমিনাল ব্রিদিং, ভ্রমরি শ্বাস প্রশ্বাস, নাসারন্ধ্র পরিবর্তন করে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম, ঠিক আছে। পেশি শিথিলীকরণ, আমি জাস্ট তোমাদের ছকগুলো ফিল আপ করে দিব। খেলাধুলার প্রভাব নিয়ে দলগত আলোচনা উপস্থাপন, এগুলো পড়বা। যেমন কি হয়, খেলাধুলা শরীরের পেশি ও সবল হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, শরীরের শক্তি ও কাজ করার ক্ষমতা বাড়ে, শরীরের সঠিকভাবে রক্ত সঞ্চালন হয়, শরীরের ক্লান্তি ও অবসাদ দূর হয়, মনের স্বাস্থ্য ভালো থাকে, মানসিক চাপ কমে, মস্তিষ্কের কাজ করার ক্ষমতা বাড়ে, বিশ্লেষণ ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ে, নিয়মকানুন মেনে খেলার কারণে শৃঙ্খলাবোধ জন্মে, পারস্পরিক ভাবের আদান প্রদান হয়, সবার সাথে মিলেমিশে থাকার দক্ষতা তৈরি হয়, ঠিক আছে। খেলাধুলা ও শরীরচর্চার সময় আঘাত ও দুর্ঘটনা, হ্যাঁ এটা আমরা পড়িনি। সব ধরনের খেলাধুলা ও শরীরচর্চার নিজস্ব নিয়ম আছে কিন্তু, ঠিক আছে। সবার সাথে সদ্ভাব বজায় রেখে নিরাপদে ও সঠিকভাবে খেলা ও শরীরচর্চার জন্য এই নিয়মগুলো মেনে চলা খুব জরুরি। তবে তারপরেও খেলতে ও শরীরচর্চা করতে গিয়ে আমরা কখনো কখনো আঘাত পাই বা দুর্ঘটনা ঘটে। এবার আমরা খেলতে কিংবা শরীরচর্চা করতে গিয়ে নিজেরা যে আঘাত পেয়েছি বা দুর্ঘটনা ঘটেছে এবং তখন কি করেছিলাম তা নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি এবং অপর পৃষ্ঠায় ছকটি পূরণ করি। তো আমাদের মূল উদ্দেশ্য হলো এই ছকটা পূরণ করা। কি আঘাত পেয়েছি, আঘাত থেকে সুস্থ হবার জন্য কি করেছি, যেমন কেটে যাওয়া, ঠিক আছে,
আঘাত থেকে সুস্থ হবার জন্য কি করেছি? কেটে যাওয়ার স্থানে ক্ষত তৈরি হয়, তাই ক্ষতস্থান ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি যাতে সেখানে কোনো ধুলাবালু বা অন্য কোনো ময়লা না থাকে। রক্তপাত বন্ধ করার জন্য ক্ষতস্থান চাপ দিয়ে ধরে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থান বেঁধে দিয়েছি। পরবর্তীতে বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হয়। হাড়ভাঙ্গা। দুর্ঘটনার পর যখন বুঝতে পেরেছি শরীরের আক্রান্ত স্থানটি স্বাভাবিক আকৃতির নেই, তখন অতি দ্রুত হাসপাতালে যাই। মচকানো। যখন বুঝতে পারি পা মচকে গেছে তখন ব্যথা কমানোর জন্য বরফ এবং ঠান্ডা পানি ব্যবহার করি। পরবর্তীতে ব্যথা বেশি হওয়ায় বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হয়ে ব্যথানাশক ওষুধ খাই। পেশির টান খাওয়া। পেশির টান খেলে প্রচুর ব্যথা অনুভব হয়। এই পরিস্থিতিতে ব্যথা কমানোর জন্য গরম সেক এবং বরফ লাগানো হয়েছে। নাক দিয়ে রক্ত পড়া। নাক দিয়ে রক্ত পড়ায় রোগীকে চিৎ করে শুইয়ে দিই। অতি দ্রুত নাকের সামনে ও গাড়ের পিছনে ঠান্ডা পানির জাপটা বা বরফ দিই। তাছাড়া রক্ত পড়া বন্ধ হওয়ার পরও কিছুক্ষণ নাকের ছিদ্রপথে তুলু দিয়ে রাখি। তারপর দেখি কি বলছে। রিসোর্স বুক তৈরি। খেলাধুলা করতে গিয়ে নিজেদের জীবনে ঘটে যাওয়া আঘাত ও দুর্ঘটনা নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করে একটি তালিকা তৈরি করেছি। এবার এই তালিকার উপর ভিত্তি করে শিক্ষকের সহযোগিতা নিয়ে আমরা একটি প্রশ্নমালা তৈরি করব। এরপর প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করব এবং সেই তথ্যগুলো দিয়ে আমরা একটা রিসোর্স বুক তৈরি করব। নিচে প্রাথমিক চিকিৎসার মাধ্যমে দুর্ঘটনা মোকাবিলা করা বিষয়ক কিছু তথ্য উল্লেখ করা হলো। খেলাধুলা বা শরীরচর্চাজনিত আঘাত এবং প্রাথমিক চিকিৎসা সম্পর্কিত কিছু ভুল ধারণা এবং এ বিষয়ক সঠিক তথ্য তুলে ধরা হলো। রিসোর্স বুক তৈরিতে প্রশ্নোত্তর পাশাপাশি এই তথ্যগুলো সহায়তা করতে পারে। এবার আমরা প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাওয়ার কাজটি শুরু করি। তো দেখো এখানে প্রাথমিক চিকিৎসা। প্রাথমিক চিকিৎসা সাধারণত যে কোনো দুর্ঘটনা বা অসুস্থতায় চিকিৎসক, প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী অথবা অ্যাম্বুলেন্স আসার আগে দেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার প্রধান উদ্দেশ্য চিকিৎসক, প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীর সেবা পাওয়ার পূর্বে জীবন বাঁচানোর চেষ্টা করা বা দুর্ঘটনার ক্ষতি বাড়াতে না দেওয়া। ঠিক আছে, তো দেখো অনেকগুলা বিষয় এখানে দেওয়া আছে, এগুলো অবশ্যই পড়ে নিবা। ঠিক আছে, যেমন কেটে গেলে কিভাবে প্রাথমিক চিকিৎসা করতে হয়, হাড় ভেঙে গেলে, তারপর মচকানো এবং পেশির টান খাওয়া, পেশি বা লিগামেন্ট ছিঁড়ে যাওয়া, তারপর দেওয়া আছে পুড়ে যাওয়া, নাক দিয়ে রক্ত পড়া। এগুলো হলে আমাদের প্রাথমিক চিকিৎসা প্রথমে নিতে হবে, তারপর বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হবে। তারপর এখানে দেখো কতগুলো ইম্পর্টেন্ট জিনিস দেওয়া আছে। ভুল ধারণা ও চর্চা, যেমন কেটে গেলে গোবর বা ময়লাযুক্ত দুর্বা ঘাস, অন্য কোনো গাছের পাতা লাগানো, এটি কিন্তু ভুল ধারণা। সঠিক তথ্যটা কি? কাটা স্থানে কখনোই নোংরা ধুলাবালুযুক্ত কিছু লাগানো যাবে না, বরং পরিষ্কার টিউবওয়েল বা টেপের পানি দিয়ে কাটা স্থান পরিষ্কার করে রক্ত পড়া বন্ধ করার উদ্যোগ নিতে হবে। ঠিক আছে, তারপর দেখো আঘাতপ্রাপ্ত স্থানের সাথে সাথে মেসেজ দেওয়া। আঘাতপ্রাপ্ত স্থানের সাথে সাথে মেসেজ দেওয়া উচিত নয়, তাতে ইনজুরি বাড়তে পারে। তারপর দেখো একটা ভুল ধারণা কি? আঘাত বা ব্যথা পাওয়ার পর ব্যথা স্থানকে বিশ্রাম দেওয়ার প্রয়োজন নাই। তো সঠিক তথ্যটা কি? আঘাত পাওয়ার পর ব্যথা স্থানকে যথাযথভাবে বিশ্রাম দিতে হবে। তারপর দেখো ব্যথা পাওয়ার পর সাথে সাথে গরম সেক দেওয়া, এটা কিন্তু ভুল ধারণা। সঠিক তথ্যটা কি? ব্যথা পাওয়ার পর সাথে সাথে গরম সেক দেওয়া যাবে না। ঠিক আছে, তারপর দেখো কি বলছে। মাথায় বা গাড়ে আঘাতপ্রাপ্ত কাউকে সবাই মিলে ধরাধরি করে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা, এটা কিন্তু ভুল ধারণা। মনে রাখতে হবে মাথা বা গাড়ে আঘাতপ্রাপ্ত কাউকে হাসপাতালে নেওয়ার জন্য প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীর প্রয়োজন, অন্যথায় তার ঘাড়ের বা মাথায় আঘাত আরও গভীর হতে পারে। তবে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী না থাকলে এমনভাবে হাসপাতালে নিতে হবে যাতে ঘাড় নাড়াচড়া না করে। ঠিক আছে, তো এটি দেখো রক্ত পড়া বন্ধ করতে কাটা জায়গার উপরে শক্ত করে বাঁধা। সঠিক তথ্যটা কি? রক্ত পড়া বন্ধ করার জন্য কাটা জায়গার উপরে শক্ত করে বাঁধা যাবে না, কাটা জায়গাটা চাপ দিয়ে রাখা যেতে পারে অথবা কাটা অঙ্গ উঁচু করে রাখা যেতে পারে। ঠিক আছে, তো এগুলো তোমরা পড়ে নিবা, এগুলো পড়লে অনেক অভিজ্ঞতা অর্জন করতে পারবা। ঠিক আছে, তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী ক্লাসটি আমরা এখান থেকে শুরু করব। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। থ্যাংক ইউ।